আমাদের জিপিএনএস শেষ। এখন আমরা শুরু করব রেনাল এবং কার্ডিওভাস্কুলার। তো রেনাল আর কার্ডিওভাস্কুলার হচ্ছে বোর্ড 1 ভাইবার ক্ষেত্রে, আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে বি গ্রুপের মধ্যে পড়ছে। আর এই রেনাল এবং কার্ডিওভাস্কুলারের মধ্যে আছে হচ্ছে বিএমডিসি কারিকুলাম 2021 অনুযায়ী ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক, সিসিএফ, তারপর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, আর হচ্ছে অ্যাঞ্জিনা ড্রাগ, আর হচ্ছে অ্যান্টি এরিথমিক ড্রাগ। এখন আমরা শিখবো হচ্ছে রেনালের মধ্যে আছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসটা আমরা শিখবো। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে ইউরিন দিয়ে সোডিয়ামের সাথে ওয়াটার বের হয়ে যাওয়া হচ্ছে ডায়াবেটিস। মনে রাখতে হবে ইউরিন দিয়ে। সোডিয়ামের সাথে ওয়াটার অনেক জায়গা দিয়ে বের হয়, কিন্তু ইউরিন দিয়ে যখন বের হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে এফিকেসি। ক্লাসিফিকেশন বিএমডিসি অনুযায়ী দুই ভাগে আমাদের শিখতে বলছে। বিএমডিসি তে বলছে এফিকেসি আর সাইট অফ অ্যাকশন অনুযায়ী শিখতে। আরো ক্লাসিফিকেশন আছে, আপনারা মূল বই দেখলে পড়তে পারবেন। তো এফিকেসি অনুযায়ী হাই এফিকেসি, মডারেট এফিকেসি, লো এফিকেসি। তো হাই এফিকেসি হচ্ছে 20 to 25% কাজ করে, এটা হচ্ছে ফুরোসেমাইড, এটা সবচেয়ে ভালো উদাহরণ। মডারেট এফিকেসি উদাহরণ হচ্ছে মূলত থায়াজাইড গ্রুপের যে ড্রাগগুলো আছে, ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। থায়াজাইড তো আপনারা পড়বেনই, তার আগে ক্লোরের আগে আবার হাইড্রো লাগাই দিবেন, তাহলে ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, এভাবে মনে রাখতে পারেন। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে লো এফিকেসি। লো এফিকেসির মধ্যে আছে অসমোটিক ডায়াবেটিক্স আর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটার উদাহরণ হচ্ছে অ্যাসিটাজোলামাইড। অসমোটিক ডায়াবেটিসের উদাহরণ হচ্ছে ম্যানিটল আর সুক্রোজ। এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা যখন রিটেনে আসবে তখন আপনাকে বলবে যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করতে, তখন এইটুকু লিখবেন, তাইলে হচ্ছে মার্ক পাওয়া যাবে। আর সাইট অফ অ্যাকশন অনুযায়ী যদি বলে, তাহলে আপনাকে বলবে সাইট অফ অ্যাকশন অনুযায়ী ক্লাসিফিকেশন করতে, তখন আপনারা করবেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল একটা, তারপর হচ্ছে লোকো ভ্যালি, তারপর লোকো ভ্যালির পর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রক্সিমাল অংশ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ডিস্টাল অংশ। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি আছে? অসমোটিক আর হচ্ছে ক্যালসিয়াম অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে কি অসমোটিক আর ক্যালসিয়াম অ্যানহাইড্রেস ইনহিবিটর। আর লোকো ভ্যালি বা লুপ ডায়াবেটিক্স হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে হাই সেইলিং ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্স এর উদাহরণ হচ্ছে ফ্রুসেমাইড, বুমেটানাইট, আর অনেক উদাহরণ আছে। আমাদের মেইনলি লাগবে হচ্ছে ফ্রুসেমাইড। এর তারপরে হচ্ছে ডিসিটি এর হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আর হচ্ছে ডিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস, আর ডিসিটি ডিস্টালে কাজ করে হচ্ছে পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিস। তো আমাদের কারিকুলামে ফ্রুসেমাইড বা লুপ ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে থায়াজাইড আর পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিস এর মেকানিজম অফ অ্যাকশন, এগুলো শিখতে বলা হয়েছে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, তারপরে এডিমার ক্ষেত্রে কি কাজ করে, হাইপারটেনশনের ক্ষেত্রে কি কাজ করে, এই তিনটা ড্রাগের ক্ষেত্রে শিখতে বলা হয়েছে। এগুলো আমাদের কারিকুলামে শিখতে বলা হয়নি, কিন্তু কেউ যদি শিখতে চান আপনারা মূল বই করতে পারেন। তো আলোচনা করবো এখন হচ্ছে ডায়াবেটিক্স এর মধ্যে যে লুপ ডায়াবেটিক্স আছে তার মেকানিজম অফ লুপ ডায়াবেটিক্স অথবা ফুসেমাইড। পরীক্ষায় আসবে যে ফুসেমাইডের মেকানিজম অ্যাকশন অথবা লুপ ডায়াবেটিক্স এর মেকানিজম অ্যাকশন। তো এটা আসলে কি, আমরা লুপ ডায়াবেটিক্স এর মেকানিজম অ্যাকশনটা কি? লুপ ডায়াবেটিক্স মূলত ফুসেমাইড, সোডিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে 2 ক্লোরাইড আয়ন কে কোট্রান্সপোর্টারকে ব্লক করে। মানে এই যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন, এই যে কোট্রান্সপোর্টার আছে, এই কোট্রান্সপোর্টটাকে মূলত ব্লক করে তারপরে হলো কাজ করে। এটা থাকে কই? এই সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড কোট্রান্সপোর্ট থাকে কই? থাকে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে থাকে। কই থাকে? থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে থাকে। ফলে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড এর রিঅ্যাবজর্পশন বন্ধ হয়। কি হয়? রিঅ্যাবজর্পশন। এটা ব্লক হয়ে গেলে তখন সোডিয়াম, পটাশিয়াম আর 2 ক্লোরাইড আয়ন, এটা রিঅ্যাবজর্পশন আর হয় না। এটা যখন রিঅ্যাবজর্পশন না হয় তখন কি হয়? তখন হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের সাথে আইসোঅসমোটিক এর মাধ্যমে H2O বের হয়ে যায়। H2O মানে পানি বের হয়ে যায়। তার মানে আমরা জানি যে সোডিয়ামের সাথে পানি বের হয়ে যায়, পটাশিয়ামের সাথে পানি বের হয়ে যায়। তো এই যে সোডিয়ামের সাথে পানি বের হয়ে যায় তো ডায়াবেটিক্স, তাই না? আমাদের দরকারই তো ডায়াবেটিক্স করা, মানে পানি শরীর থেকে বের করে দেওয়া। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে আইসোঅসমোটিক এর সাথে পানি বের হয়ে যায় কখন? যখন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন এর রিঅ্যাবজর্পশন বন্ধ হয়। এটা রিঅ্যাবজর্পশন কখন বন্ধ হয়? এটা রিঅ্যাবজর্পশন বন্ধ হয় যখন এই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড কোট্রান্সপোর্ট আয়নকে ব্লক করে।
তো এটা আমরা কোথায় কোথায় ইউজ করি? আমরা ইউজ করে থাকি হচ্ছে ইডিমাতে বা পালমোনারি ইডিমাতে। আমরা জানি ইডিমা মানে কি? ইডিমা মানে হচ্ছে শরীরে পানি জমা হওয়া। পানি থেকে এখন শরীরে যদি বেশি বেশি পানি জমা হয়, এখন পানি তো শরীর থেকে বের করে দিতে হবে। আর শরীর থেকে পানি বের করে দিতে, বডি থেকে পানি বের করে দিতে আমরা তখন হচ্ছে আমরা ডায়াবেটিস গুলো ইউজ করি। তার মানে এটা একটা ইউজ আমরা পাইলাম যে ইডিমাতে ইউজ করি। এটা ডিএমএডিসি এর কারিকুলামে আছে যে ইডিমাতে আমরা ইউজ কিভাবে করি এটা দেখাই দেয়। তারপরে অ্যাকিউট রেনাল ফেইলিউরে আমরা ইউজ করি যখন কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি শরীর ফিল্টার করতে পারে না, অনেকগুলা পানি, অনেক পানি শরীর থেকে কিডনি ফিল্টার করতে পারে না। যেহেতু অনেক পানি শরীর থেকে কিডনি ফিল্টার করতে পারে না, সেই ক্ষেত্রে তখন আমরা কি করি? আমরা ডায়াবেটিস ইউজ করি, যার ফলে কিডনির উপর প্রেসার কমে। আর কিডনির উপর প্রেসার কমলে তখন কিডনিটা একটু ভালো থাকার চেষ্টা করে। তারপরে কি আমরা হাইপার টেনশন ইউজ করি। কোথায় ইউজ করি? হাইপার টেনশন। হাইপার টেনশন ইউজ করি কেন? হাইপার টেনশনে বডিতে যখন অনেক বেশি ব্লাড ভলিউম থাকে তখন এই হাইপার টেনশনটা এই সময় হয়। আর আমরা যখন বডি থেকে ব্লাড ভলিউমটা কমাইতে পারবো তখন এই হাইপার টেনশনটা আমরা রিলিভ করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট কি কি হইতে পারে? এই যে অ্যাডভার্স ইফেক্ট, যে সোডিয়াম পটাশিয়াম, এই অ্যাডভার্স ইফেক্ট গুলা হইতে পারে যে পটাশিয়াম কমে যাবে, হাইপো মানে কম, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, এই আয়নগুলো বডি থেকে কমে যেতে পারে। আরেকটা অ্যাডভার্স ইফেক্ট কি? যে হাইপোভলিমিয়া, যে এই যে এডিমের সময় মানে বেশি পরিমাণ পানি যদি বের করে দেওয়া যায় তাহলে হাইপোভলিমিয়া হয়ে যেতে পারে। রিভার্সিবল অটোটক্সিসিটি হতে পারে। রিভার্সিবল অটোটক্সিসিটি কিভাবে হয়? মানে এমন একটা অটোটক্সিসিটি যেটা রিভার্স করা যায়, এটা হচ্ছে রিভার্সিবল অটোটক্সিসিটি। এটা হচ্ছে যখন বেশি পরিমাণ পানি সোডিয়াম মানে বের করে দেয় তখন কানের মধ্যে পানি, কানের ভারসাম্য রক্ষা করে, তখন কানে শুনতে অসুবিধা হয়। এটা হচ্ছে রিভার্সিবল অটোটক্সিসিটি করে। আর কন্ট্রা ইন্ডিকেটেড বিষয় হাইপার সেন্সিটিভিটি আছে ফুরোসেমাইডের মধ্যে, তাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড। আর হাইপোভলিমিয়া যখন হয় তখন যদি আবার আমরা ফুরোসেমাইড দিই তাহলে তো মানে আরো রোগীর মধ্যে শরীর থেকে আরো বেশি পরিমাণ পানি বের হয়ে যাবে। এই জন্য হাইপোভলিমিয়া, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, এই সমস্ত ক্ষেত্রে আমরা ফুরোসেমাইড ইউজ করব না। আমাদের ফুরোসেমাইডের ইউজ, ফুরোসেমাইডের ইন্ডিকেশন, ফুরোসেমাইডের কন্ট্রা ইন্ডিকেশন, ফুরোসেমাইডের অ্যাডভার্স ইফেক্ট এবং হচ্ছে মেকানিজম অ্যাকশন শেষ। এখন আমরা থায়াজেডের আলোচনা করব, থায়াজেড গ্রুপ আলোচনা করব। এখন আলোচনা করব হচ্ছে থায়াজেড ডায়াবেটিস। থায়াজেড ডায়াবেটিস, এবার প্রথমে আলোচনা করব থায়াজেড ডায়াবেটিসের মেকানিজম অ্যাকশন। থায়াজেড ডায়াবেটিস কাজ কিভাবে করে? থায়াজেড ডায়াবেটিসের উদাহরণ হচ্ছে যে ক্লোরথায়াজাইড, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরথায়াজাইড। আর এটা কাজ করে প্রথমে ব্লাডে যায়, থায়াজেড প্রথমে ব্লাডে যায়। ব্লাডে যায় কি করে? টিউবুলার সিক্রেশনের মাধ্যমে সাইট অফ অ্যাকশনে যায়। কোথায় যায়? সাইট অফ অ্যাকশন। কোন সাইট অফ অ্যাকশন? ডিস্টাল কনভলিউটেড টিউবুল এর লুমিনাল মেমব্রেন, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লুমিনাল মেমব্রেনে যায়। আর সেখানে কি করে? সেখানে সোডিয়াম এবং ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে। কি করে? সোডিয়াম এবং ক্লোরাইডের যে কো-ট্রান্সপোর্টার আছে সেটাকে ব্লক করে। যদি সোডিয়াম এবং ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে তাহলে হবেটা কি? হবেটা হচ্ছে ডিক্রিজ সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন, সোডিয়াম আয়ন আবার বডিতে ফিরে আসবে না এবং ইউরিনের মাধ্যমে সোডিয়াম আয়নটা কি করবে? বের হয়ে যাবে আইসোঅসমোটিক এর প্রক্রিয়ার মাধ্যমে, ওয়াটারকে নিয়ে বের হয়ে যাবে, ওয়াটারকে নিয়ে কি করবে? বের হয়ে যাবে। তাহলে ডায়ালিসিস হবে, এর মাধ্যমেই হচ্ছে কাজ করে। তার মানে এইখান থেকে আমরা মনে রাখবো একটা জিনিস, এটা কি করে? সোডিয়াম ক্লোরাইড এন্ড কোট্রান্সপোর্টকে ব্লক করে। আর আমরা হচ্ছে ফুরোসেমাইডে কি পড়ছি? ফুরোসেমাইডে পড়ছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড। আর এখানে হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড ইউজ প্রায় সেমই, ইউজ হচ্ছে হাইপারটেনশন, ইডেমা, হার্ট ফেলিওর। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কিভাবে হার্ট ফেলিওরে থায়াজেড ডায়াবেটিস কাজ করে। আপাতত জেনে রাখি হার্ট ফেলিওর, ইডেমা আর হাইপারটেনশনে হচ্ছে ইউজ করি। আর অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়, এটা বোঝা যেতেছে যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হবে, হাইপারকেমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে। আর হাইপার, আপনাকে টিচার একটা জিনিস আপনার মুখ থেকে শুনতে যাবে যে হাইপার কি হবে? হাইপার ক্যালসিয়ামিয়া হবে, আর বাকি সবগুলো হাইপো হাইপো হবে। আর মেটাবলিক ইফেক্টের মধ্যে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া হবে, হাইপার লিপিডিমিয়া হবে। এখন আমরা আলোচনা করবো হার্ট ফেলিওরে কিভাবে হচ্ছে থায়াজেড ডায়াবেটিস ইউজ করা হয়, থায়াজেড ডায়াবেটিস কাজ করে। এরপর হচ্ছে আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস আলোচনা করলে আমাদের ডায়াবেটিস আলোচনাটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন থায়াজেড ডায়াবেটিসের অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট আলোচনা করব। তো অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্টের মধ্যে প্রথমে একটা ইফেক্ট, সেটা হচ্ছে আমরা পড়েই ফেলছি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে। ব্লক করলে হচ্ছে সোডিয়ামের সাথে আইসোঅসমোটিক প্রেসারের মাধ্যমে পানি বা ওয়াটার এক্সক্রিয়েট হয়। আর ওয়াটার এক্সক্রিয়েট হলে প্লাজমা ভলিউম ডিক্রিজ হয়। প্লাজমা ভলিউম যদি ডিক্রিজ হয় তখন ভেনাস রিটার্ন ডিক্রিজ হয়। প্লাজমা ভলিউম ডিক্রিজ হলে ভেনাস রিটার্ন ডিক্রিজ হবে। ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে তখন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়। কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলে ব্লাড প্রেশারও ডিক্রিজ হয়।
এই একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে ২ নম্বর মাধ্যমটা হচ্ছে সোডিয়াম আয়ন আর্টেরিয়াল টোন বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কিন্তু যখন সোডিয়াম আয়নই আ আ বডি থেকে বের হয়ে যায়, সোডিয়াম আয়ন কমে গেলে আর্টেরিয়াল টোন কমে যায়। আর্টেরিয়াল টোন কমে গেলে ভ্যাসোডাইলেশন হয়। ভ্যাসোডাইলেশন হলে বিপি কমে যায়। আরেকটা ৩ নম্বর এটা আমি ৩ নাম্বারটা পড়ি নাই। ওই সময় উঠাই দিছি। ৩ নাম্বারটা হচ্ছে এন্ডোথেলিয়াম সোডিয়াম আয়ন কম, এন্ডোথেলিয়ামে সোডিয়াম আয়ন কমে গেলে এন্ডোথেলিয়ামে যদি সোডিয়াম আয়ন কম হয় তখন অ্যামাইন সেনসিটিভিটি কমে যায়। আর অ্যামাইন সেনসিটিভিটি কি নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর অ্যাঞ্জিওটেনসিন এগুলো হচ্ছে অ্যামাইন। এগুলা কি করে? এগুলো ভ্যাসোকনস্ট্রিকশন করে। আর যখন অ্যামাইন সেনসিটিভিটি কমে যায় তো এগুলো তো কমে যায়, এগুলো তো আর ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে না। তখন ভ্যাসোকনস্ট্রিকশন না করতে পারে তখন ভ্যাসোডাইলেশন হয়, আর ভ্যাসোডাইলেশন হলে বিপি বেড়ে যায়। এই হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স এর অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট। এখন আমরা আলোচনা করব পটাশিয়াম আয়ন স্প্যারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম আয়ন স্প্যারিং ডায়াবেটিক্স বাকি ছিল। এটার মেকানিজম অ্যাকশন আমরা এখন আলোচনা করব প্রথমে। আর এটার আরেকটা নাম যদি আমি বলি তাহলে বলবো হচ্ছে স্পাইরোলেকটন। এটার মেকানিজম অ্যাকশন কি? এটা প্রথমে কি করে? অ্যালডোস্টেরন ব্লক করে। অ্যালডোস্টেরন ব্লক করে। এটা একটা অ্যালডোস্টেরন কম্পিটিটিভ মানে অ্যান্টাগনিস্ট, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যালডোস্টেরন। কারণ আমরা জানি অ্যালডোস্টেরন কি করতে চায়? অ্যালডোস্টেরন আয়ন চায় পটাশিয়াম আয়ন বডি থেকে বের করে দিতে, সোডিয়াম আয়ন বডির ভিতরে ঢোকাইতে। আর অ্যালডোস্টেরন যখন আমরা ব্লক করে ফেলি তখন কি হয়? তখন তার উল্টা হয়। তখন সোডিয়াম আয়ন বের হয়ে যায় আর সোডিয়াম আয়নের সাথে ওয়াটার বের হয়ে যায় আর পটাশিয়াম আয়ন বডির ভিতরে থাকে। এর মাধ্যমে বডিতে পটাশিয়াম আয়নের ভারসাম্য বজায় থাকে। আর এই যে পটাশিয়াম আয়ন স্পেয়ারিং মানে পটাশিয়াম আয়ন বডির মধ্যে থাকতেছে, এই জন্য এটাকে বলা হয় পটাশিয়াম আয়ন স্পেয়ারিং ডায়াবেটিক্স। এটার ইউজ কি কি আছে? ইউজ হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম। আর কি আছে? হাইপার অ্যালডোস্টেরনিজম বুঝছি আছে যে অ্যালডোস্টেরনিজম, হাইপার অ্যালডোস্টেরনিজম আমরা এটা ইউজ করব। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর ইউজ করি, সিরোসিস অফ লিভার ইউজ করি, কারণ সিরোসিস অফ লিভারে অনেক সময় বডিতে ফ্লুইড বেড়ে যায়, এই জন্য সিরোসিস অফ লিভার ইউজ করে থাকি। তারপরে কি অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি কি আছে? হাইপার ক্যালেমিয়া আছে। হাইপার ক্যালেমিয়া অবশ্যই বেশি পরিমাণ পটাশিয়াম অ্যাডভার্স ইফেক্ট হয়ে যেতে পারে। অ্যাকিউট রেনাল ফেলিওর, কিডনি স্টোন, বেশি পরিমাণ পটাশিয়ামের কারণে কিডনিতে খনিজ পদার্থ, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন এই সমস্ত মিলাও কিডনিতে ক্রিস্টাল তৈরি করে, তার ফলে কিডনিতে পাথর হয়। এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট। কিডনি স্টোন হতে পারে আর পিইউটি হতে পারে, গ্যাস্ট্রিক আপসেট হতে পারে। এর কারণ হচ্ছে পটাশিয়াম আয়ন মানে পটাশিয়াম আয়ন বডিতে বেড়ে গেলে অনেক সময় পেট ব্যথা বা গ্যাস্ট্রিক ইরিটেশন এই জন্য হতে পারে। এই জন্য এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। তার মানে আমরা ডায়াবেটিক্স আলোচনা করা শেষ। রেনাল আমাদের মোটামুটি রেনালের মধ্যে ডায়াবেটিক্স আলোচনা করা শেষ। এখন আমরা হাইপারটেনশন আলোচনা করব, আবার আস্তে আস্তে সব বাকিগুলো আলোচনা করব। তো আমাদের ডায়াবেটিক্স আলোচনা করা হয়ে গেছে। এখন ডায়াবেটিক্স পরের টপিক হচ্ছে হাইপারটেনশন, ড্রাগ ইউজ ইন হাইপারটেনশন। এখন হাইপারটেনশন জিনিসটা কি সেটাকে আমরা প্রথমে একটু বুঝে নেই। হাইপারটেনশন জিনিসটা হচ্ছে ব্লাড প্রেশার যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে হাইপারটেনশন হয়। হাইপারটেনশনের মানে মৌলিক কথা যদি আমি বলি যে হাইপারটেনশন জিনিসটা কি হচ্ছে, যদি আমাদের হার্ট রেট হার্ট রেট বৃদ্ধি পায়, স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়, টিপিআর বৃদ্ধি পায়, তাহলে ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে হাইপারটেনশন বৃদ্ধি পাবে। আর ব্লাড প্রেশার কত হইলে কত সিস্টোলিকে যদি 140 মিলিমিটার মার্কারি এর বেশি হয় এবং ডায়াস্টোলিকে যদি 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় তাহলে হচ্ছে আমরাকে হাইপারটেনশন বলি। আর হাইপারটেনশনের নর্মাল কিছু রেঞ্জ আছে, সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। আর প্রি হাইপারটেনশন হচ্ছে 120 থেকে 135 মিলিমিটার মার্কারি, আর এটা হচ্ছে সিস্টোলিক। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 80 to 89 মিলিমিটার মার্কারি। আর যখন সংখ্যাটা এক্সাক্ট 140 হয়ে যাবে এবং 90 মিলিমিটার মার্কারি হয়ে যাবে ডায়াস্টোলিকের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা তাকে বলবো হাইপারটেনশন। আর এর থেকে বেশি হলে আমরা বলবো গ্রেড 1, গ্রেড 2 এবং হচ্ছে সিভিয়ার। গ্রেড 1 এর হচ্ছে 140 থেকে 159 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 90 থেকে 99 মিলিমিটার মার্কারি। সিস্টোলিকের ক্ষেত্রে গ্রেড 2 এর ক্ষেত্রে হবে 160 থেকে 179 এবং হচ্ছে ডায়াস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে 100। আর সিভিয়ার একদম মানে হাইপারটেনশন অনেক বেশি হাইপারটেনশন, সেটা হচ্ছে 180 মিলিমিটার মার্কারি সমান। এই দেখেন আমি গ্রেটার দেন অর ইকুয়াল এই সংখ্যাটা দিচ্ছি, গ্রেটার দেন অর ইকুয়াল জি। জি লেখেন, জি এইভাবে আমরা লিখি না, জি এই চিহ্নটা, এই জি এই চিহ্নটা। আর যে লেস দেন হচ্ছে এল, এরকম লিখি না আমরা এল। এল এর এই চিহ্নটা এরকম মানে লেস দেন চিহ্নটা আছে এরকম। এই দেখেন আমি গ্রেটার দেন চিহ্ন দিছি এবং ইকুয়াল চিহ্ন দিছি। এর মানে বোঝাচ্ছে যে সিবি এর 180 এর সমান অথবা এর বেশি যদি হয় তাহলে হাইপারটেনশন হবে সিভিয়ার।
তাহলে হাইপারটেনশন নির্ভর করে কিসের উপরে? বুঝতেই পারতেছি, ব্লাড প্রেশারের উপরে। আর ব্লাড প্রেশার নির্ভর করে কিসের উপরে? কার্ডিয়াক আউটপুট আমি লিখে রাখছি, আর পিপিআর বা টোটাল পেরিফেরাল রেজিস্ট্রেশন এর উপরে। কার্ডিয়াক আউটপুট কিসের উপর নির্ভর করে? স্ট্রোক ভলিউম আর হার্ট রেটের উপরে। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে হার্ট যতটুকু ব্লাড পাম্প করে, স্ট্রোক ভলিউম হচ্ছে প্রতি বিটে, একটা বিটে কতটুকু ব্লাড পাম্প করে। হার্টের হচ্ছে হার্ট রেট হচ্ছে একটা প্রতি মিনিটে কতবার হার্ট রেট করতেছে, পাম্প করতেছে। যে আমরা এখানে ধরে যে মাপি যে হার্ট রেট 71, 72, 76, 60 নিচে হলে ব্রাডিকার্ডিয়া, 100 এর উপরে ট্রাকিকার্ডিয়া, এই যে জিনিসগুলো সেটা হচ্ছে হার্ট রেট। তাহলে আমরা এই সমস্ত জিনিস শিখলাম কার্ডিয়াক আউটপুট আর পিপিআর এর উপর ভিত্তি করে, বিপি নির্ভর করে। আর বিপি যদি বেশি হয় তাহলে হাইপারটেনশন হবে। কারণ হাইপারটেনশনের কিছু প্রাইমারি কজ আছে। প্রাইমারি কজ কি? একটা হলো প্রাইমারি কজ, একটা হলো সেকেন্ডারি কজ। প্রাইমারি কজ কি? এইজ। এইজের উপর নির্ভর করে হাইপারটেনশন হতে পারে, যার বয়স অনেক বেশি, বয়স বৃদ্ধ যে এটা 60-র উপরে মেনলি হয়, 80-র উপরে মেনলি আরো বেশি হয়। যে 80 বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে এইজের জন্য, এই বয়সের কারণে হতে পারে। সেক্স, মেলদের ক্ষেত্রে ফিমেলদের তুলনায় মেলদের ক্ষেত্রে হাইপারটেনশন বেশি হয়ে থাকে। তারপরে ফ্যামিলি হিস্ট্রির উপর নির্ভর করে। তারপরে ওবেসিটি, সে মোটা কি চিকন, সে যদি মোটা হয়ে থাকে তাহলে তার হাইপারটেনশন হওয়ার চান্স অনেক বেশি। সে অ্যালকোহল যদি খায়, সে যদি স্মোকিং করে, অ্যালকোহল ইনটেক করে, সে যদি এক্সারসাইজ না করে, ডিক্রিজ এক্সারসাইজ অ্যান্ড ইনক্রিজ ইনটেক, সে যদি বেশি বেশি খাবার খায় তাহলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা আছে। আর সে যদি বেশি লবণাক্ত খাবার খায় তাহলে হাইপারটেনশন হওয়ার চান্স আছে। তাহলে আমরা হাইপারটেনশনের প্রাইমারি কজগুলো আমরা দেখলাম। এবার আমরা হাইপারটেনশনের সেকেন্ডারি কজ আমরা দেখবো। সেকেন্ডারি কজ কি আছে? কিডনির মধ্যে আছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি হলে, তারপর হচ্ছে অ্যাক্রোমেগালি হলে, ফিওক্রোমোসাইটোমা হলে, কুশিং সিনড্রোম হলে, ড্রাগ, তারপর হচ্ছে ড্রাগ, যে কোনো ড্রাগের কারণে হতে পারে। সে কি ড্রাগ গ্রহণ করে, সে এনএসআইডি ইত্যাদি, এনএসআইডির মতো ড্রাগ যদি সে গ্রহণ করে, তারপর আরো অনেক ধরনের ড্রাগ আছে, ওই ড্রাগের উপর ভিত্তি করেও হাইপারটেনশন হতে পারে। এবং কিছু ডিজিজ কন্ডিশনের কারণে হাইপারটেনশন হতে পারে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কি ডিজিজ? কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে হাইপারটেনশন হতে পারে। তাহলে আমরা দেখলাম হাইপারটেনশনের প্রাইমারি কজ, হাইপারটেনশনের সেকেন্ডারি কজ, হাইপারটেনশন জিনিসটা কি, হাইপারটেনশন কেন হয়, এই সমস্ত জিনিস শিখলাম। তাহলে এখন যদি হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা ড্রাগ ইউজিং হাইপারটেনশন যদি আমরা শিখতে চাই, তাহলে হাইপারটেনশনের ক্লাসিফিকেশন আমরা শিখতে হবে। তাহলে হাইপারটেনশন ক্লাসিফিকেশন আমরা যদি শিখি, তাহলে হাইপারটেনশন এর ক্লাসিফিকেশনটা আমরা কি শিখবো? হাইপারটেনশন ক্লাসিফিকেশনে আমরা এটাই শিখবো যে হাইপারটেনশনটা আমরা কিভাবে কন্ট্রোল করবো। আর হাইপারটেনশন কন্ট্রোল করবো কিভাবে? যখন আমরা দেখবো ব্লাড প্রেশার কোনোভাবে কন্ট্রোল করতে পারি। ব্লাড প্রেশার কেমনে কন্ট্রোল করবো? কার্ডিয়াক আউটপুটের উপর, টিপিআর এর উপর। কার্ডিয়াক আউটপুট আর টিপিআর যদি আমরা কোনো কন্ট্রোল করতে পারি, তখন আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবো। আর ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারলে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করতে হলে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে, আমরা একটা প্রথমেই আমাদের কারিকুলামে যে ক্লাসিফিকেশন গুলো লেখা আছে তার মধ্যে এক নম্বরে লেখা আছে ডায়াবেটিস। ডায়াবেটিস এর মাধ্যমে আমরা চাইলে বিপি কমাতে পারি। কিভাবে কমাতে পারি? কি কি ডায়াবেটিস এর মাধ্যমে কমাতে পারি? আমি এটা হচ্ছে ডায়াবেটিস এর মধ্যে আলোচনা করে ফেলছি, আমাদের এটা ফার্স্ট টপিক শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হাইপারটেনশন আলোচনা করতেছি। তার মানে এই জিনিসটা আমরা একটু আগে বুঝে পেয়েছি যে ডায়াবেটিস এর মাধ্যমে কিভাবে আমরা বিপি কমাবো। আর এই ডায়াবেটিস আমরা এখানে বলবো, এবং বলার পরে যদি স্যার জিজ্ঞেস করে আপনাকে, যে আপনার টিচার আপনাকে জিজ্ঞেস করবে যে ডায়াবেটিস কোন ডায়াবেটিস, আপনি বলবেন লুপ ডায়াবেটিস, থায়াজয়েড গ্রুপ ডায়াবেটিস। আপনি প্রথমে 1 নম্বরে এটা বলবেন থায়াজয়েড গ্রুপ ডায়াবেটিস, 2 নম্বরে বলবেন গ্রুপ ডায়াবেটিস। ঠিক আছে? এটা হচ্ছে উদাহরণ। যদি জিজ্ঞেস করে যে লুপ ডায়াবেটিস একটা এক্সাম্পল বলো, তাহলে বলবেন যে ফ্রুসেমাইড। তারপরে হচ্ছে থায়াজয়েড গ্রুপের একটা এক্সাম্পল বলতে থায়াজয়েড গ্রুপের একটা এক্সাম্পল বলবেন ক্লোরথায়াজয়েড। হ্যাঁ, হাইড্রোক্লোরথায়াজয়েড। আমি মনে করে দিছিলাম যে থায়াজয়েডের আগে ক্লোর লাগাই দিবেন, ক্লোরের আগে হাইড্রো লাগাই দিবেন, দুইটা নাম হয়ে যাবে হাইড্রোক্লোরথায়াজয়েড, ক্লোরথায়াজয়েড, হাইড্রোক্লোরথায়াজয়েড। এইভাবে আমি দিয়ে মনে রাখাইছিলাম। এইভাবে তাহলে ডায়াবেটিস কি করে? ডায়াবেটিস আমরা জানি, ডায়াবেটিস হচ্ছে বডি থেকে সে কি করে, পানি পানি বের করে দেয়। কোথার মাধ্যমে? ব্লাডের, ইউরিনের মাধ্যমে সে। ডায়াবেটিস কি করে? ডায়াবেটিস হচ্ছে
বডি থেকে পানি বের করে দেয়। পানি কোথা থেকে বের করে? ইউরিনের মাধ্যমে যখন বের করবে সেটা হচ্ছে ডায়োটিক। বডি থেকে যখন পানি বের করে দেবে তখন ব্লাডের ভলিউম কমে যাবে না? যখন ব্লাডের ভলিউম কমবে তখন তো অটোমেটিক কার্ডিয়াক আউটপুট কমে যাবে না? কার্ডিয়াক আউটপুট কমলে টিপিআর কমে যাবে না? টিপিআর কমলে কার্ডিয়াক আউটপুট কমলে তখন বিপি কমে যাবে না? বিপি কমলে হাইপারটেনশন হয়ে যাবে না? হাইপারটেনশন কমে যাবে না? এটা রিলিজ হবে না? এটা তো নর্মাল মেকানিজম। এটা তাহলে আমরা ডায়াবেটিস শিখে ফেললাম। এরপরে আমরা শিখবো বিটা ব্লকার। এই বিটা ব্লকারের মাধ্যমে আমরা চাইলে হাইপারটেনশন নির্ণয় করতে পারি। এটা আরেকটা ক্লাসিফিকেশন, 2 নম্বর ক্লাসিফিকেশন, যেটা আপনার কালিকভাবে লেখা আছে। তো বিটা ব্লকারের মধ্যে কি কি আছে? বিটা ব্লকারের মধ্যে আছে একটা হচ্ছে নন সিলেক্টিভ, একটা হচ্ছে সিলেক্টিভ, আর একটা হচ্ছে মিক্স। সিলেক্টিভ, নন সিলেক্টিভ এর মানে কি? নন সিলেক্টিভ মানে এটা বিটা 1 এবং বিটা 2 দুইটার উপরে কাজ করে। সেটা হচ্ছে প্রোপানল, পিন্ডোলল। আমি এটা মনে রাখতাম কিভাবে? পি দিয়ে শুরু হয় যেটা, পি দিয়ে শুরু হয়েছে, দুইটা নামই আছে, একটা হলো প্রোপানল আর একটা হলো পিন্ডোলল। সেটাই হচ্ছে নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ এর মধ্যে হচ্ছে অ্যাটিনোলল, মেটোপ্রোলল। মানে এটা দেখেন সিলেক্টিভ হচ্ছে শুধু বিটা 1 এর উপরে কাজ করে। এটা কিন্তু আবার এখানে কোনো পি নাই। এইভাবে আমি ড্রাগগুলোর নাম মনে রাখতাম। তাহলে সিলেক্টিভ বিটা 1 হচ্ছে অ্যাটিনোলল আর হচ্ছে মেটোপ্রোলল। আর মিক্সড এর মধ্যে কি আছে? মিক্সড এর মধ্যে হচ্ছে, মিক্স মানে হচ্ছে যে আলফা 1 আলফাতেও কাজ করবে, বিটাতেও কাজ করবে। সেটা হচ্ছে কার্বিটোলল আর লেভেটোলল। এই কয়টা ড্রাগের নাম যদি আমরা মনে রাখতে পারি, মাত্র 6টা ড্রাগের নাম মনে রাখতে পারলে আমরা বিটা ব্লকারের ড্রাগ আর এই কয়টা ড্রাগ নাম, দুইটা ড্রাগের নাম মনে রাখতে পারলে enough। এরপরে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন কি? বিটা ব্লকারটা কিভাবে কাজ করে? বিটা ব্লকারটা হাইপারটেনশন কিভাবে করে? হাইপারটেনশন তো করে, হ্যাঁ, কিন্তু কিভাবে করে? করে হচ্ছে, দেখেন আমি লিখে রাখছি যে বিটা ব্লকার ব্লক বিটা রিসেপ্টর। বিটা ব্লকার কি করে? বিটা রিসেপ্টরকে ব্লক করে। যদি বিটা রিসেপ্টর কোথায় থাকে? হার্টে থাকে। বিটা রিসেপ্টরকে যে ব্লক করে তাহলে কি করবে? হার্ট রেট কমে দিবে। হার্ট রেট যদি ডিক্রিজ করে তারপরে তাহলে কি হতে পারে? মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমে যাবে। মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আবার রেনিন সিক্রেশন কমে যাবে। রেনিন সিক্রেশন কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমবে। দুইটা কাজ একসাথে হবে। একই সাথে মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনও কমবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনও কমবে, আবার আরেক সাথে রেনিন সিক্রেশনও কমবে। আর আমরা জানি রেনিন সিক্রেশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। রেনিন সিক্রেশন কমলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। আর কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলে পিভিআর পিভিআর ডিক্রিজ হয়। আর পিভিআর ডিক্রিজ হলে বিপি ডিক্রিজ হয়। আর পিভিআর জিনিসটা কি? পিভিআর অনেকগুলো পিভিআর, মানে আর্টেরিয়ালের মধ্যে যেই পেরিফেরিতে যে আর্টেরিয়াল বা ভেসেলের, মানে ভেসেলের উপরে যে ব্লাডের যে প্রেশার, সেটা হচ্ছে পিভিআর। পিভিআর অনেকগুলো পিভিআর সমষ্টি হচ্ছে পিভিআর। পিভিআর যখন কমে যাবে তার মানে কি? টিপিআর কমে যাবে, আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে বিপি কমে যাবে। এই যে বিপি কমে যাচ্ছে, আর আমরা জানি কি? বিপি কমে গেলে রিলিফ হয়ে গেল। এই সিম্পল হিসাব। তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকারের কিছু ইউজ আমরা দেখতে পারি। সেই ইউজটা কি? সেই ইউজ হচ্ছে হাইপারটেনশনে, তারপরে কোথায়? অ্যানজাইনাতে, তারপরে কোথায়? প্রিভিয়াস এমআইতে, তারপরে কোথায়? ক্রনিক হার্ট ফেলিওর। দেখেন সবগুলো আমি হার্ট রিলেটেড ডিজিজের নাম লিখছি। অ্যানজাইনা লিখছি, হাইপারটেনশন লিখছি, প্রিভিয়াস এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, সবকিছু ক্রনিক হার্ট ফেলিওর। আর সব মানে হার্ট ফেলিওরের যে ডিজিজগুলো আছে সব ডিজিজে আমরা প্রায় দেখতেছি যে বিটা ব্লকার আমরা ইউজ করবো। তাহলে এমআই এর ক্ষেত্রে প্রিভিয়াস এমআই লিখছি, এটা কিন্তু পোস্ট এমআই না, প্রিভিয়াস এমআই। হ্যাঁ, আর প্রিভিয়াস এমআই এর ক্ষেত্রে আমরা এই হার্ট হাইপারটেনশনের বিটা ব্লকার ইউজ করে থাকবো। এবার এর অ্যাডভার্স ইফেক্ট কি? এখন এটা যেহেতু হার্ট রেট কমাতেছে, তাহলে এটা কি ব্রাডিকার্ডিয়া করবে না? তাহলে এটা ব্রাডিকার্ডিয়া করলো। এটা যেহেতু টেনশন কমাইতেছে, হাইপার টেনশন কমাইতেছে, এটা কি হাইপোটেনশন করতে পারে? হাইপারটেনশন কমায় হাইপোটেনশন করতেছে, এটা হাইপোটেনশন করবে। এটা আরেকটা উদাহরণ। তারপর এটা হচ্ছে ইনসুলিন, বডি থেকে ইনসুলিনের পরিমাণ ডিক্রিজ করে ফেলে। ইনসুলিনের লেভেল ডিক্রিজ করে ফেললে তখন ডায়াবেটিস ম্যানেজার হয়। এর জন্য আমরা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে এই জিনিসগুলো পাই থাকি। তারপরে এখানে আমরা আরেকটা লিখছি, সেটা হচ্ছে 3 নাম্বার হিসেবে আমরা দেখবো ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার। আর 4 নাম্বার হিসেবে দেখবো এসি ইনহিবিটর। এখন ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার কিভাবে হাইপারটেনশন করে, হাইপারটেনশন ডিক্রিজ করে, মানে হাইপারটেনশন করে, বা ড্রাগ ইউজিং অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ হিসেবে কিভাবে ক্যালসিয়াম আয়ন চ্যানেল ক্লাস করে। ক্যালসিয়াম আয়ন চ্যানেল প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। সেটা হচ্ছে ভ্যাসোসিলেক্টিভ, অ্যামলোডিপাইন, নিফিডিপাইন, কার্ডিওসিলেক্টিভ। ভ্যাসোসিলেক্টিভের মধ্যে আছে হচ্ছে অ্যামলোডিপাইন, নিফিডিপাইন। নিফিডিপাইন আমরা ইউজ করি প্রেগনেন্সিতে, মনে রাখবেন। তারপর হচ্ছে অ্যামলোডিপাইন, এটা সবসময় ইউজ করে থাকি। অ্যামলোডিপাইন কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করি না, নিফিডিপাইন প্রেগনেন্সিতে ইউজ করি।
এই জন্য এইখানে একটা নাম বললে অ্যামোনিয়াম ডিপেন্ডেন্ট নাম বলবেন, দুইটা নাম বলবেন নেগেটিভ এন্ড বলবেন, যদি স্যার জিজ্ঞেস করে নেগেটিভ কোনটা ম্যাগনেসিস ইউজ করে নেগেটিভ এন্ড ম্যাগনেসিস ইউজ করে, আর রেগুলার ভাবে আমরা স্বাভাবিকভাবে কোনটা ইউজ করে স্বাভাবিক সময় অ্যামোনিয়াম ডিপেন্ডেন্ট ইউজ করে। আর যদি বলে কার্ডিও সিলেক্টিভ একটা নাম বলবেন ভেরাপামিন। যদি বলে বোথ কার্ডিও সিলেক্টিভ এন্ড ভেসো সিলেক্টিভ দুইটাতেই কাজ করে বোথ, তাহলে বলেন, তাহলে একটা নাম বলবেন ডিলটিয়াজেন। ওকে, এবার কিভাবে সে এই হাইপারটেনশন কন্ট্রোল করে, তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। মেকানিজম অফ অ্যাকশন কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। প্রথমে কি করে? ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করবে? ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে। ব্লকার নামই লাস্টে আছে বিটা ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে কি? বিটা ব্লকার রিসেপ্টরকে ব্লক করবে, ক্যালসিয়াম চ্যানেল রিসেপ্টরকে ব্লক করবে। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লক করছে, ব্লক করার পরে কি হবে? ক্যালসিয়াম না আর ইন্টার করতে পারবে না। কোথায় ইন্টার করতে পারবে না? সেলের মধ্যে। তো সেলের মধ্যে যদি ক্যালসিয়াম ইন্টার না করতে পারে, সেলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে না, তাহলে কি হবে? ইন্টারসেলুলার ডিক্রিজ হবে। ইন্টারসেলুলার ক্যালসিয়াম কি হবে? ডিক্রিজ হবে। ডিক্রিজ হলে কি হবে? ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হবে। কারণ কি আমরা জানি ক্যালসিয়াম আয়ন কন্ট্রাক্ট করে, যেহেতু ক্যালসিয়াম আয়ন সেলের মধ্যে নাই, সেই কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করে ফেলবে। যেহেতু কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হবে, সেহেতু ভাস্কুলার স্মুথ মাসল কি হবে? রিল্যাক্সেশন হবে। ভাস্কুলার স্মুথ মাসল কি হবে? রিল্যাক্সেশন হবে। আর ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হলে তখন কি হবে? ডিক্রিজ করবে পিভিআর, ডিক্রিজ পিভিআর করলে বিপি ডিক্রিজ হবে। আর আমরা জানি অনেকগুলো পিভিআর এর সমষ্টি হচ্ছে টিপিআর, আর টিপিআর কমলে তখন বিপি কমবে অটোমেটিক, আর বিপি কমলে হাইপারটেনশন হয়ে গেল। তাহলে এখন আমরা ক্যালসিয়াম চ্যানেল শিখলাম। এবার ক্যালসিয়াম চ্যানেল দেখেন কোথায় কোথায় আমরা ইউজ করি। দেখেন হাইপারটেনশনে আমরা ইউজ করি, দেখেন আমরা এনজাইনাতে ইউজ করি, দেখেন আমরা সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে আমরা ইউজ করি। তাহলে আমরা দেখেন সবকিছু হাইপারটেনশন আমরা পড়তে আসছি, হাইপারটেনশন ইউজ এখানে একটা ইউজ এমনি পাওয়া যায়, হাইপারটেনশন এনজাইনা সবকিছু দেয় মিল আছে। এটাও হাইপারটেনশন এনজাইনা, এখানেও দেখেন এই ইউজটার মধ্যেও দেখেন হাইপারটেনশন এনজাইনা, দেখেন দুইটা ইউজ করে কিন্তু মিল আছে। এখানে হাইপারটেনশন এনজাইনা, হাইপারটেনশন এনজাইনা দুইটা ইউজ কিন্তু মিল আছে। হাইপারটেনশন তো পড়তেই আছে, হাইপারটেনশন ইউজ করবো, আর একটা মনে রাখবে এনজাইনাতে ইউজ করবো। তাহলে আমরা এই দুইটা দেখলাম। এরপরে এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। এখন স্যার যদি অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে, একটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে, তাহলে আপনি বলবেন অ্যাঙ্কেল এডিমা। দুইটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে বলবেন কনস্টিপেশন। একটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে অ্যাঙ্কেল এডিমা, দুইটা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে বলবেন কনস্টিপেশন। এখন অ্যাঙ্কেল এডিমা কেন হয় আর কনস্টিপেশন কেন? অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কেন অ্যাঙ্কেল এডিমাই হয়, কেন কনস্টিপেশনই হয়? কারণ কি? কারণ হচ্ছে যখন ক্যালসিয়াম চ্যানেল কি করে, ভেসেলকে ডাইলেশন করে দেয় না, একটু ডাইলেট করে দেয় না। যেহেতু ভেসেল বেশি বেশি ডাইলেট করে দেয়, ভেসেল থেকে ওয়াটার লিকেজ হয়ে বের হয়ে যেতে পারে। আর গ্র্যাভিটির কারণে অ্যাঙ্কেলই হয়, এই কারণে গ্র্যাভিটির কারণে এইখানে এমনিতেই তো ভেসেলটা মোটা হয়ে আছে, তার মানে এখানে তরল অতিরিক্ত জমা আছে। আর বেশি তরল এখানে জমা থাকার কারণে আর এখানে ভেসেলটা মোটা হওয়ার কারণে এই পাটা আরো বেশি ফুলে যায়, আর এখানে অ্যাঙ্কেলের মধ্যে এডিমা তৈরি হয়, এবং এখানে এটাকে অ্যাঙ্কেলটা ফুলে যায়, তখন পা জুতা পরতে পারে না। পেশেন্ট আসে বলে যে আমি যে জুতা পরতে পারতেছি না, এইটাই হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। এই কারণে অ্যাঙ্কেল এডিমা হয়। কনস্টিপেশন সেম কথা, যে মসৃণ যে আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে যে ইয়ে আছে মাসেল আছে, ওই ইন্টেস্টাইনের মাসেলটাকে সে একদম মসৃণ, এই মাসেলগুলোকে সে কন্ট্রাক্ট হইতে দেয়, মানে রিল্যাক্স করে দেয়, একদম রিল্যাক্স করে দেওয়ার কারণে কনস্টিপেশন হয়। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর আরেকটা 4 নম্বরে যেটা আমাদের কারিকুলাম শিখতে বলা হয়েছে সেটা হচ্ছে এসিই ইনহিবিটর। এসিই ইনহিবিটর হচ্ছে, যদি আমি এক্সাম্পল বলি, সেটা হচ্ছে রামিপ্রিল, লাস্টে হচ্ছে প্রিল আছে, ক্যাপ্টোপ্রিল, লাস্টে প্রিল আছে, এনালোপ্রিল, লাস্টে প্রিল আছে। রামিপ্রিল, এনালোপ্রিল, ক্যাপ্টোপ্রিল। এটার মেকানিজম অ্যাকশন যদি আমি বলি, তাহলে বলবো যে ব্লক করে। কি ব্লক করে? এসিই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যদি ব্লক করে, তাহলে কি হবে? অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হবে না। এটাই বলছি যে অ্যানজিওটেনসিন 2 তৈরি হতে দেয় না। এটা যদি ব্লক করে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয় না, ফলে কি হয়? ভ্যাসোডাইলেশন হয়। অ্যানজিওটেনসিন 2 তৈরি না হলে ভ্যাসোডাইলেশন হবে। আর কি হবে? অ্যালডোস্টেরন সিক্রেশন ডিক্রিজ হবে। আর যদি অ্যালডোস্টেরন সিক্রেশন ডিক্রিজ হয়, তখন কি হয়? তখন হচ্ছে সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যায়। সোডিয়াম আয়ন ও ওয়াটার কি হয়? রিঅ্যাবজর্পশন কমে যায়।
কারণ আমরা জানি অ্যালডোস্টেরন সোডিয়াম আয়নকে কিডনির মধ্যে আবার মানে শোষিত করার জন্য মানে আবার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। আর যখন অ্যালডোস্টেরন সিক্রেশনই কমে যাচ্ছে তখন সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅ্যাবজর্পশনই কমে যাবে। আর এই যে যখন সোডিয়াম আয়ন ও ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে তার মানে কি বডি থেকে ওয়াটার বের হয়ে যাবে, সোডিয়াম আয়ন বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে? প্লাজমা ভলিউম ডিক্রিজ হবে। ডিক্রিজ হলো প্লাজমা ভলিউম ডিক্রিজ হলো। তারপরে কি হবে? তারপরে আরেকটা জিনিস হবে, সেখানে হচ্ছে ব্রাডিকাইনিন ডিগ্রেডেশন বন্ধ হয়ে যাবে। ব্রাডিকাইনিন যদি ডিগ্রেডেশন বন্ধ হয়ে যায় তাহলে কি দেহের মধ্যে ব্রাডিকাইনিন বাড়বে না? ব্রাডিকাইনিন একটা কাজ করে, আমি একটু পরে বলতেছি। ব্রাডিকাইনিন ইনক্রিজ করবে, তারপরে কি করে? ভ্যাসোডাইলেশন করবে। ব্রাডিকাইনিন ইনক্রিজ হলে ভ্যাসোডাইলেশন হবে, আর ভ্যাসোডাইলেশন হলে পিভিআর ডিক্রিজ হবে, আর পিভিআর ডিক্রিজ হলে আমরা জানি অনেকগুলো পিভিআর এর সমস্যা আছে। টিপিআর ডিক্রিজ হবে, আর টিপিআর ডিক্রিজ হলে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। এইভাবেই হচ্ছে আমরা এসিই ইনহিবিটরের মাধ্যমে হাইপারটেনশন করে থাকি। তাহলে এটা ইউজ করতে হবে অবশ্যই হাইপারটেনশন, অবশ্যই হার্ট ফেলিওর, অবশ্যই পোস্ট এমআই, অবশ্যই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। তারপরে অ্যাডভার্স ইভেন্ট হিসেবে ড্রাই কফ হয়। আমি বললাম না যে ড্রাই কফ, একটু পরে বলবো যে ব্রাডিকাইনিন ইনক্রিজ মানে বডিতে ব্রাডিকাইনিন বাড়লে কি হবে? বডিতে ব্রাডিকাইনিন একটা সমস্যা করে, সেটা হচ্ছে লাংসের মধ্যে একটা মানে খুদ ইয়ে করে, যে যার কারণে কফ সৃষ্টি হয়। এটাকে আমরা বলা হয় ড্রাই কফ বা কফ সৃষ্টি হয়। তারপরে হাইপারটেনশন করবে, অবশ্যই হাইপারটেনশন করবে। হাইপারটেনশন কমে ফেললে হাইপারটেনশন করবে। তারপরে হাইপারক্যালেমিয়া করবে। তারপরে কন্ট্রা ইন্ডিকেটেড কোন জায়গায় আমরা দিব না এই ড্রাগটা? দিব না হচ্ছে হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। হাইপারটেনশনের সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমাও যে রোগীটার আছে, তার শুধু হাইপারটেনশনই নাই, সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। আর আমরা জানি কি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আবার যদি আরো কফ সৃষ্টি করবে, তখন সে অ্যাডভার্স হিসেবে ড্রাই কফ এমনিতেই আগে থেকে সৃষ্টি করে এই ড্রাগটা, সে তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীকে সে একদম মেরে ফেলবে না, দেওয়াই যাবে না এই পেশেন্টের, একদম কন্টেন্টিং। আরেকটা কন্টেন্টিং হচ্ছে প্রেগনেন্সিতে আমরা এই ড্রাগটা দিব না। তাহলে এই হচ্ছে এখন শিখলাম হচ্ছে এই চারটা। এরপরে 5 নম্বরটা কারিকুলামে এরপরে যেটা শিখতে বলছে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার। এইভাবে আমরা ক্লাসিফিকেশন গুলা আস্তে আস্তে দেখতে থাকবো। আমরা হচ্ছে হাইপারটেনশন এর ক্লাসিফিকেশন পড়তেছিলাম। ক্লাসিফিকেশনের মধ্যে কি কি ভাবে হাইপারটেনশন আমরা কন্ট্রোল করতে পারি সেগুলো আমরা বলছিলাম। প্রথমে বলছিলাম ডায়াবেটিক্স, বিটা ব্লকার, তারপর হচ্ছে আমরা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সহ আমরা আরো পড়ছিলাম হচ্ছে এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন এই চারটা পড়ছিলাম, এখন আমরা 5 নম্বর থেকে শুরু করবো। 5 নম্বরটা হচ্ছে এআরবি বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটাকে আমরা আবার আরেকভাবে বলতে পারি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা কিভাবে কাজ করে আমরা সেটা বলি। সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এটাকে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 টাইপ 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই জিনিসটা, এটা অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। এটা আমি পড়েছিলাম হচ্ছে জিপিতে, জেনারেল ফার্মাকোলজিতে। এটা আপনারা জানেন অ্যান্টাগনিস্ট কি, অ্যাগনিস্ট কি। অ্যান্টাগনিস্ট হচ্ছে এটা রিসেপ্টর বাইন্ড করবে কিন্তু ব্লক করে রাখবে, কাজ করবে না। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট type 2 type 1 receptor antagonist which is angiotensin 2 receptor block করে। আর angiotensin 2 receptor block করলে কি হবে? ভ্যাসোডাইলেশন হবে। ভ্যাসোডাইলেশন হলে আমরা জানি পিভিআর ডিক্রিজ হবে, আর পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ডিক্রিজ হবে। পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ডিক্রিজ হবে অ্যালডোস্টেরন যখন ডিক্রিজ হবে তখন ডিক্রিজ হবে ব্লাড প্রেশার। আর এখানে মনে রাখতে হবে এটা আমরা দিতে পারবো হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা, কারণ এখানে হচ্ছে ব্রাডিকাইনিন তৈরি হয় না, বা ব্রাডিকাইনিন মেটাবলিজমে এটার কোনো প্রভাব নাই থাকতে পারে, কিন্তু এখানে আবার ব্রাডিকাইনিন তৈরিও হয় না, বা ব্রাডিকাইনিন এখানে তৈরি হয় না, যার ফলে আমরা এখানে হচ্ছে দিতে পারবো হচ্ছে হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর এটা যে ইউজ বলা হয়েছে যে হার্ট ফেলিওর, হাইপারটেনশন উইথ প্রেগনেন্সিতেও আমরা এটা দিতে পারবো, ক্রনিক কিডনি ডিজিজেও আমরা দিতে পারবো। আর অ্যাডভান্স ইফেক্ট হিসেবে আমরা বলতে পারি হাইপারক্যালেমিয়া, হাইপোটেনশন। এখন হাইপারক্যালেমিয়া কেন হয়? হাইপারক্যালেমিয়া যে অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম আয়ন বডিতে রিটেনশন করা আর হচ্ছে পটাশিয়াম আয়ন বের করা, কিন্তু এখানে তো অ্যালডোস্টেরন কমে যেতেছে, তার মানে উল্টো কাজটা হবে, পটাশিয়াম আয়ন বডিতে পাবে, সোডিয়াম আয়ন কমবে, সোডিয়াম আয়ন অটো নিয়ে চলে যাবে। তার মানে এই জন্য এখানে হাইপারক্যালেমিয়া হবে, হাইপোটেনশন হবে। হাইপারটেনশন থেকে হাইপারটেনশন হবে, বুঝে যাইতেছে। এই গেল হচ্ছে 5 নম্বর। 6 নম্বরে আমি আরেকটা লিখছি, সেটা হচ্ছে আলফা ব্লকার। আলফা ব্লকারের কয়েকটা টাইপ আছে, ওইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে সিলেক্টিভ আলফা 1, আলফা 2, সিলেক্টিভ আলফা 2, আর নন সিলেক্টিভ হুইচ ইজ আলফা 1 এবং আলফা 2 এর উপরেও দুইটার উপরেই কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে আলফা 1 এর মধ্যে হচ্ছে প্রাজোসিন, টেরাজোসিন,
আলফা 2 হচ্ছে ইউহুম্বিন, নন সিলেক্টিভ আলফা 1 আলফা 2 হচ্ছে ফেনোক্সিবেনজামাইন আর হচ্ছে ফেন্টোলামাইন। ফেনোক্সিবেনজামাইন আর ফেন্টোলামাইন কয়েকবার নামটা বললেই মনে থাকবে। ফেনোক্সিবেনজামাইন, ফেনোক্সি দুইবার ভাগ করে বলি, ফেনোক্সিবেনজামাইন, বেনজামাইন, ফেনোক্সিবেনজামাইন, ফেন্টোলামাইন, লাস্টে মাইন আছে, ফেন্টোলামাইন। তো এটা ইউজ হচ্ছে মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। এটা মাইল্ড টু মডারেট হাইপারটেনশন আমরা ইউজ করব। বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে ইউজ করব। ফিওক্রোমোসাইটোমাতে আমরা ইউজ করব। হাইপারটেনসিভ ইমার্জেন্সি মেচুরেশন ইনকনভিনিয়েন্স ইন ওমেসে এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। কেন এই ক্ষেত্রে ইউজ করবো, এগুলো হচ্ছে ওই সময় ডিটেলসে বলা হবে। আর অ্যাডভান্স হিসেবে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে, পোস্টুরাল হাইপারটেনশন হবে, হেডেক হবে। এখন আমাকে এক্সটার্নাল কোয়েশ্চেন করছিলেন যে পোস্টুরাল হাইপারটেনশন কেন হবে, এটার বিস্তারিত একটা ব্যাখ্যা আছে, এটা মেকানিজম অ্যাকশন থেকে পড়ে নিতে হবে, বই থেকে ভালো করে পড়ে নিন। তারপরে ভেসোডাইলেটর হচ্ছে 6 মাসের 7 নম্বর আমরা আছি। 7 নম্বরে আপনাদের কারিকুলামে যে জিনিসটা শিখতে বলছি সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপা এটা হচ্ছে মিথাইল ডোপা যখন ব্রেনের মধ্যে ইন্টার ইন্টু ব্রেন, তখন সেটাকে কনভার্ট হয় আলফা মিথাইল ডোপা বা আলফা মিথাইল কনভার্ট হবে, হুইচ ইজ সেন্ট্রাল আলফা টু অ্যাগনিস্ট। আর অ্যাগনিস্ট মানে কি, এর মতো কাজ করবে। আর ডিক্রিজ সিম্প্যাথেটিক আউটফ্লো ডিক্রিজ হলে ডিক্রিজ পিভিআর, আর ডিক্রিজ পিভিআর হলে ডিক্রিজ পিপি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিভিআর ডিক্রিজ হলে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। তো এই হচ্ছে কথাবার্তা। এটা কোথায় ইউজ হবে, এটা ইউজ হবে মাইল্ড টু মডারেট হাইপারটেনশনে ইউজ করি আমরা। আর হচ্ছে অ্যাডভান্স হিসেবে সেডেশন, ড্রাউজিনেস, মেন্টাল ডিপ্রেশন, হেমোলাইটিক অ্যানিমিয়া। এন্ড বলতে পারি মেন্টাল ডিপ্রেশন কেন হবে, এই যে এটা ব্রেনের মধ্যে ঢুকতেছে, তো ব্রেনে কিছু না কিছু করবে, একটা এফেক্ট করবে, তো এই যে মেন্টাল ডিপ্রেশন করতেছে। ড্রাউজিনেস ব্রেনের মধ্যে ঢুকতেছে, সিডেশন করবে, ব্রেনের মধ্যে কিছু না কিছু করবে, এই যে করতেছে সিডেশন, ড্রাউজিনেস করতেছে, মেন্টাল ডিপ্রেশন করতেছে। হেমোলাইটিক অ্যানিমিয়ার কারণ হচ্ছে এটা মাঝে মধ্যে হচ্ছে ব্লাড কণিকা গুলাকে ভেঙে ফেলে, যার ফলে হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ভেসোডাইলেটর দুই ধরনের, একটা হচ্ছে আর্টেরিয়াল ভেসোডাইলেটর আর হচ্ছে ভেনো, বোথ আর্টেরিয়া, ভেনো এবং হচ্ছে আর্টেরিয়াল দুইটাই নাইট্রোসাইড যেটা এক্সাম্পল, আর আর্টেরিয়াল ভেসোডাইলেটর এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর আমরা আরো অনেক কিছু পড়ছিলাম, যেমন বলতেছিলাম এআরবি, আমরা বলতেছিলাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ওইগুলো কিন্তু আর্টেরিয়াল না, ওইগুলো হচ্ছে ভেনো। স্যার যদি জিজ্ঞেস করে আপনাদের যদি আস করে তাহলে বলবেন ভেনো। আর এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, এটা হচ্ছে আর্টেরিয়াল না, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল আছে মিনোক্সিডিল, এটাও কিন্তু আর্টেরিয়াল, ঠিক আছে। তারপর এটা মেকানিজম অ্যাকশন কি, মেকানিজম অ্যাকশন হচ্ছে এন্ডোথেলিয়াম থেকে নিঃসৃত নাইট্রাস অক্সাইড নিঃসৃত হয়, যার ফলে হচ্ছে আর্টেরিয়াল ডাইলেশন হয়, যার ফলে হচ্ছে ডিক্রিজ পিভিআর, ডিক্রিজ বিপি। আর ডিক্রিজ পিভিআর, ডিক্রিজ বিপি হলে কি হবে, ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। এই হচ্ছে কথাবার্তা। এটা কিভাবে ইউজ কোথায় হয়, মডারেট টু সিভিয়ার হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি কেন এইখানে ইউজ করবো, এই কারণেই, এটাকে আমরা কন্ট্রোল করার জন্য। আর অ্যাডভান্স কি হয়, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়, ফ্লুইড রিটেনশন। কেন হেডেক হয় এটা আমরা বুঝতেই পারতেছি। আর হচ্ছে হেডেক হয় এটা যে মানে ব্রেনের আর্টারি গুলাকে একটু ডাইলেট করে ফেলে, যার কারণে হেডেক হতে পারে। পোস্টার হাইপারটেনশন এরকম নাইট্রাস অক্সাইড, এই যে নাইট্রাস অক্সাইড দিয়ে একটা কথাবার্তা বলে আপনার দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা দিয়ে বিস্তারিত বলবেন। তো এই ছিল ওভারঅল হাইপারটেনশনের ড্রাগ কি কি আছে, সবগুলো আমি বলছি। এখন আমি হচ্ছে একটু আলাদা করে দিব, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে, মানে আমরা 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 পড়বো হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন অফ ড্রাগ ইন ডিফারেন্ট ক্লিনিক্যাল সিচুয়েশন। মানে প্রেগনেন্সির ক্ষেত্রে কি ইউজ করবো। আর আমি যদি অলরেডি আলোচনা করে ফেলছি, কিন্তু তারপরও আমি একটু কারিকুলামে যেহেতু এটা আলাদাভাবে পড়াইতে বলছি, তারপর আলাদাভাবে একটু দেখা দিচ্ছি। তাহলে ড্রাগ ফর প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা কোন কোন ড্রাগ দিব, সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা দিব, ক্যালসিয়াম আয়নের মধ্যে নিফিডিপাইন দিব, নট অ্যামলোডিপাইন, শুধুমাত্র নিফিডিপাইন। তারপর হচ্ছে বিটা ব্লকের মধ্যে আমরা সিলেক্টিভ, নন সিলেক্টিভ কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, নন সিলেক্টিভ বিটা ব্লকার আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। ডায়াবেটিক্স আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। এসি ইনহিবিটর আমরা দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। আমরা কি দিব, আমরা বিটা ব্লকারের মধ্যে লেভোটেলল, এটিনোলল, সিলেক্টিভ গুলো আমরা দিব। আমরা আর কি দিব, ভেসোডাইলেটর দিব, ভেসোডাইলেটরের মধ্যে হাইড্রোলাজিন, এটা দিব আমরা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে, আইভিতে, ইমার্জেন্সি প্রেগনেন্সিতে, প্রেগনেন্সির ক্ষেত্রে ইমার্জেন্সিতে বিপি কমাতে হলে আমরা এটা আইভিতে হাইড্রোলাজিন ইঞ্জেকশন দেওয়া দিব ভেসোডাইলেটর হিসেবে। এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের হাইপারটেনশন নিয়ে কথাবার্তা। এরপরে যদি আমরা দেখি, আমরা বাকি আছে কার্ডিয়াক, সিসিএফ, তারপর আছে অ্যানজাইনা, আছে এরিথমিয়া।
আমাদের ডায়াবেটিস শেষ, হাইপারটেনশন শেষ। আমাদের ডায়াবেটিস হাইপারটেনশন এর পর আমাদের আলোচনা করবো এখন হচ্ছে সিসিএফ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের হার্ট যখন পাম্প না করতে পারে, এডুকেট পরিমাণ কন্ট্রাকশন করে পাম্প না করতে পারে এবং শরীরের মধ্যে বডির মধ্যে যখন ব্লাড পৌঁছাতে না পারে, সেটাই হচ্ছে যেই কন্ডিশনটা, সেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। আর এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করবো হচ্ছে প্রিলোডটাকে আমরা ডিক্রিজ করে দিব, আফটার লোডকে আমরা ডিক্রিজ করে দিব, আর হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি আমরা বাড়াই দেবো। এই কাজ তিনটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এখন এই কাজটা করবো কিভাবে? ড্রাগের মাধ্যমে। কোন ড্রাগের ক্লাসিফিকেশন আছে, ড্রাগের ক্লাসিফিকেশনটা আমরা দেখি। তো ড্রাগের ক্লাসিফিকেশন প্রথমেই আমরা দেখবো সেটা হচ্ছে ডায়াবেটিসের মধ্যে আমরা দেখবো ফুরোসেমাইড, তারপর হচ্ছে পজিটিভ আয়োনোট্রপিক ড্রাগ বা ড্রাগের মধ্যে আছে ডিজোক্সিন। এইটা এখানে হবে না, এখানে আমি দেখেন পাশে লিখে রাখছি যে ড্রাগ উইদাউট পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট। ড্রাগ উইদাউট পজিটিভ আয়োনোট্রপিক মানে যেটা হচ্ছে পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট নাই, যে ড্রাগগুলোর মধ্যে, সেগুলো হচ্ছে ডায়াবেটিস, ভ্যাসোডাইলেটর, এসি ইনহিবিটর, আর একটা আছে বিটা ব্লকার। তো ডায়াবেটিসের উদাহরণ ফুসেমাইড, ভ্যাসোডাইলেশনের উদাহরণ হচ্ছে নাইট্রেস, তারপর হাইড্রোলাজেন, আর এসি ইনহিবিটর হচ্ছে এনালাপ্রিড, রামিপ্রিড, ক্যাপটোপ্রিড আগে পড়ছিলাম, বিটা ব্লকার আগে পড়ছি, কার্বিডালল, মেটোপ্রোলল। তো হচ্ছে এই ড্রাগগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকবো এই জায়গায়। আর আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে ড্রাগ উইথ পজিটিভ, একটা পড়ছি উইথআউট, আর এখন আমরা পড়বো হচ্ছে উইথ পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট। সেটার মধ্যে হচ্ছে কি আছে, কার্ডিয়াক গ্লাইকোসাইডের এক্সাম্পল কি, ডিগক্সিন, ডিটক্সিন। আমরা ডিগক্সিনের মেকানিজম বিস্তারিত পড়বো, আর এখানে হচ্ছে এসি ইনহিবিটরটা আমরা বিস্তারিত পড়বো, আর বাকিগুলো তেমন বিস্তারিত দরকার নাই। তো এই যে ডিগক্সিন, ডিটক্সিন, আরেকটা আছে বিটা হাইড্রোসিলেটর, এটা হচ্ছে ডোপামিন আর ডোপামিন। এবং ডিগক্সিনের যে মেকানিজম অ্যাকশনটা কিভাবে কাজ করে, কিভাবে এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরটা রিলিভ করে, সেটা আমরা এখন দেখবো। মেকানিজম অ্যাকশন অফ ডিগক্সিনের মেকানিজম অ্যাকশন কি, ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। যদি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যদি বন্ধ করে, কোনোভাবে ব্লক করে ফেলে, তাহলে কি হবে, কোষের মধ্যে সোডিয়াম আয়ন বাড়বে না, কারণ সোডিয়াম আয়ন কোষ থেকে বের হতে পারতেছে না, তার মানে সেলের মধ্যে সোডিয়াম আয়ন বাড়বে। তো ইনহিবিট এর সাথে, এর ফলে কি হবে, যে ইনহিবিট সোডিয়াম এবং ক্যালসিয়াম এক্সচেঞ্জার, যে এটা এটা এবং সোডিয়াম এবং ক্যালসিয়াম যে এক্সচেঞ্জার হইতেছিল, সেটাও কি হবে, সেটা ক্যালসিয়াম ডিক্রিজ হবে, এক্সপালশন ফ্রম দ্য সেলের মধ্যে থেকে ক্যালসিয়ামও বের হবে না। যেহেতু ক্যালসিয়াম সেলের মধ্যে বের হবে না, তার মানে কি ইন্টারসেলুলার ক্যালসিয়াম কি হবে, বাড়বে। যদি ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়ে, তাহলে কি হবে, আমরা জানি ক্যালসিয়াম কি করে, কন্ট্রাক্টিলিটি বাড়ায়। যে কোনো জায়গায় মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম জরুরি। তো এখানে সে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়াবে, এটা বেসিক একটা জিনিস। তো এটা না বোঝার কিছুই নেই। আর এটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি হয়, ব্রাডিকার্ডিয়া হয়, গাইনোকোমাস্টিয়া হয়, হ্যালোসিনেশন হয়, কনফিউশন হয়। এখন ব্রাডিকার্ডিয়া কেন হইতেছে, এখানে তো টাকিকার্ডিয়া হওয়ার কথা, নো, এখানে ব্রাডিকার্ডিয়া এই কারণেই হবে, টাকিকার্ডিয়া হইতে পারে মাঝে মধ্যে, কিন্তু ব্রাডিকার্ডিয়া কেন হবে, ব্রাডিকার্ডিয়া এই কারণেই হবে, ভ্যাগাস নার্ভকেও সে একই সাথে স্টিমুলেশন করে, যার ফলে হচ্ছে ব্রাডিকার্ডিয়া হইতে পারে, গাইনোকোমাস্টিয়া হইতে পারে, হরমোনের ডিসব্যালেন্সের কারণে ছেলেদের যে ব্রেস্ট হওয়া, সেটাকে গাইনোকোমাস্টিয়া বলা হয়। হ্যালোসিনেশন, কনফিউশন, অতিরিক্ত ডিওক্সিন বডিতে হইলে থাকলে এইগুলো হইতে পারে। তারপর আরেকটা মেকানিজম আমরা বলছিলাম শিখবো, সেটা হচ্ছে এসি ইনহিবিটর ইন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মেকানিজম অ্যাকশন। এটা কি করে, এটা প্রথমে ইনহিবিট করে এসি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটাকে ইনহিবিট করে। এটা ইনহিবিট করলে কি হবে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিট করতে পারে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হইতে পারবে না। তাই এটা ইনহিবিট হইতেছে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হইতে পারতেছে না, যার ফলে ডিক্রিজ অ্যাঞ্জিওটেনসিন 2 মিডিয়েটর ইফেক্ট, ডিক্রিজ হইতেছে, যার ফলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং ইনক্রিজ হবে ভ্যাসোডাইলেশন, এবং ডিক্রিজ হবে অ্যালডোস্টেরন প্রোডাকশন ডিক্রিজ হবে। আর আমরা জানি অ্যালডোস্টেরন প্রোডাকশন ডিক্রিজ হলে
সোডিয়াম বডি থেকে বের হয়ে যাবে, ওয়াটারকে নিয়ে বের হয়ে যায়। আর অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়ামকে ধরে রাখতে চায়। আর যখন এখানে অ্যালডোস্টেরন ডিক্রিজ হইতেছে, সোডিয়াম থেকে ওয়াটার বের করে নেবে। তো এই কথাটা এখানে বলা হয়েছে, রিটেনশন হবে। তারপরে বলছে ডিক্রিজ প্রিলোড অ্যান্ড আফটারলোড ইনক্রিজ আউটপুট। এখান থেকে এখন আমরা জানি কি প্রিলোড কমলে কার্ডিয়াক আউটপুট কি কমে, প্রিলোড বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে। তো এইখানে প্রিলোড কমতেছে, তাহলে কার্ডিয়াক আউটপুট কেন বাড়বে? আবার আফটারলোডের সাথে ঠিক আছে, আফটারলোড বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আফটারলোড কমলে কার্ডিয়াক আউটপুট কমবে। কিন্তু এখানে প্রিলোড কমতেছে, তাহলে কার্ডিয়াক আউটপুট কেন বাড়বে? এই একটা কোশ্চেন এখানে অ্যারাইজ হইতে পারে। তো এই কোশ্চেনটার অনেক নানা ধরনের অ্যান্সার আছে, আমি এটা কমেন্টে আশা করবো আপনারা দিবেন। তারপরে এটা খুব ভালো অ্যান্সার না, কিন্তু এটা আপনাকে চিন্তা করতে সাহায্য করবে। এই অ্যান্সারটা আমি একটু বলবো, সেটা হচ্ছে প্রিলোড কার্ডিয়াক আউটপুট নির্ভর করে তিনটা ফ্যাক্টরের উপর। কোন তিনটা ফ্যাক্টর? একটা হচ্ছে প্রিলোডের উপর, একটা হচ্ছে আফটারলোডের উপর, একটা হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটির উপর। এখন কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি আর আফটারলোড কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি আর আফটারলোড এর পক্ষে যেতেছে, ডিক্রিজ হইতেছে। কারণ আমরা জানি আফটারলোড ডিক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হয়, আর প্রিলোড ডিক্রিজ হলে কার্ডিয়াক ডিক্রিজ হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আফটারলোডও ডিক্রিজ হইতেছে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হইতেছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ হইতেছে, দুইটা ফ্যাক্টর এটার পক্ষে কাজ করতেছে। তার ফলে একটা ফ্যাক্টরের বিপক্ষে কাজ করলেও এর কোনো সমস্যা হবে না, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে। এরকম একটা ব্যাখ্যা হইতে পারে। এর থেকে ভালো ব্যাখ্যা আরও আছে, আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন। এই ছিল মোটামুটি ওভারঅল কন্ডেন্সিং কার্ডিয়াক ফেলিউরের আলোচনা। তো রেনাল আর কার্ডিওভাস্কুলারের শেষ টপিক অ্যাঞ্জিনা বা অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ। আমরা এটা আলোচনা করলে রেনাল এবং কার্ডিওভাস্কুলার আলোচনা শেষ হয়ে যাবে। তো অ্যাঞ্জিনা জিনিসটাকে আমরা প্রথমে এটা বুঝে নিই। অ্যাঞ্জিনা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। মানে কি? মানে হচ্ছে হার্ট মাসেলের অক্সিজেনের ডিমান্ড যদি বেড়ে যায়, অক্সিজেনের সাপ্লাই থেকে হার্ট মাসেলের অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি, মানে হার্ট মাসেল ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, সেটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা অ্যাঞ্জিনা। তখনই অ্যাঞ্জিনা হয় বা বুকে ব্যথা হয়। তাহলে এটাকে রিলিভ করবো কিভাবে? রিলিভ করবো অক্সিজেন ডিমান্ড যদি আমরা কোনোভাবে হার্ট মাসেলে যেটা অনেক বেশি বাইরে গেছে ওটা যদি কোনোভাবে কমাতে পারি, বা হার্ট মাসেলে অক্সিজেন দিতে পারি। এখন অক্সিজেন দেওয়া সেটা অক্সিজেন কমাবো ড্রাগের মাধ্যমে ইউজ করে। সামহাও যদি আমরা অক্সিজেন কমাতে পারি, অক্সিজেন ডিমান্ড হার্টের মধ্যে কমাতে পারি, তাহলে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। আর এটা করবো কিভাবে? এটা করবো হচ্ছে যে ক্লাসিফিকেশন বিভিন্ন ড্রাগ আছে, সেই ড্রাগের ক্লাসিফিকেশন আমরা দেখবো। ঠিক প্রথমে কি ড্রাগ দেখবো? আমরা দেখবো নাইট্রেস আছে। নাইট্রেসের মধ্যে উদাহরণ আছে আইসোসরবেট মনোনাইট্রেট, আইসোসরবেট ডাইনাইট্রেট, আরেকটা আছে গ্লিসারল ট্রাইনাইট্রেট বা জিটিএন। এখন আমরা জিটিএন এর ইয়াটা দেখবো, মেকানিজম অ্যাকশনটা দেখবো, বাকিগুলো দরকার নাই। আর বিটা ব্লকার আমরা আগেই পড়ছিলাম, তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আগেই পড়ছিলাম। আর যদি এই তিনটাই মেনলি আমরা বলবো, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর জিটিএন বা নাইট্রেট। আর যদি স্যার জিজ্ঞেস করে নিউয়ার ড্রাগ একটা নাম বলো, তখন আমরা বলে দিব নিকোরেন্ডিল। নাহলে নিকোরেন্ডিল বলে হাতে পড়া দরকার নেই, যে আবার নিকোরেন্ডিলের ভিতরে ঢোকা শুরু করবে যে নিকোরেন্ডিলের কি, ওইটার অ্যাডভার্স ইফেক্ট কি, ওইটার মেকানিজম অ্যাকশন কি, ওইগুলো ধরা জিজ্ঞেস করবে। তো আমরা এইটুকু জানলাম। এখন হচ্ছে আমরা জানবো মেকানিজম অ্যাকশন অফ জিটিএন বা জিটিএন কিভাবে কাজ করে। জিটিএন কাজ করে কিভাবে জানেন? সেটা হচ্ছে সে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন NO হুইচ ইজ ভ্যাসোডাইলেটর, সেটা রিলিজ করে। সেটা কি করে? রিলিজ করে ভ্যাসোডাইলেটর। এটা একটা ভ্যাসোডাইলেটর, সে ভেসেলকে ডাইলেট করে। যার ফলে কি হয়? ইনক্রিজ সিজিএমপি হলে কি হয়? ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হয়। ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হলে দুইটা ঘটনা হয়, একটা ভ্যানোডাইলেশন হয়, একটা হচ্ছে আর্টেরিয়াল ডাইলেশন হয়। ভ্যানোডাইলেশন হলে কি হবে? আর যদি আর্টেরিয়াল ডাইলেশন হলে কি হবে? ভ্যানোডাইলেশন হলে ডিক্রিজ ভ্যানাস রিটার্ন কমবে, ডিক্রিজ প্রিলোড কমবে, ডিক্রিজ প্রিলোড হলে কার্ডিয়াক ওয়ার্ক কমবে, আর কার্ডিয়াক ওয়ার্ক কমবে হচ্ছে ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন বা রিলিফ অফ অ্যাঞ্জাইনা রিলিফ হবে। আমাদের তো এই দরকার ছিল, অ্যাঞ্জাইনা রিলিফ কখন হবে? যখন মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, আমি প্রথমেই বললাম যে যখন মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কম লাগবে, তখন এই অ্যাঞ্জাইনা রিলিফ হবে। আর এটা কখন হবে? যখন কার্ডিয়াক ওয়ার্ক কমে যাবে। আর এটা ঠিক সেমভাবে আরেকটা আর্টেরিয়াল ডাইলেশন উপর একটা কাজ করে, সেটা হচ্ছে ডিক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স, যার ফলে ডিক্রিজ হয় আফটারলোড ডিক্রিজ হলে কার্ডিয়াক ওয়ার্ক কমে। আর আমরা জানি কার্ডিয়াক ওয়ার্ক কমলে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কমে, যার ফলে রিলিফ অফ অ্যাঞ্জাইনা। এই হচ্ছে মেকানিজম অ্যাকশন। আর এটা আমরা দেই কোন রুটে? আমরা ওরাল রুটে দিতে পারি, সাবলিঙ্গুয়াল রুটে দিতে পারি, বাকাল, ইনহেলেশনাল, ট্রান্সডার্মাল, আরো রুট আছে, আমরা এই সমস্ত রুটে দিতে পারি। তারপরে এটা কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে।
আমি অ্যাডভার্সারি হিসেবে প্রথমেই বলবেন, দুইটা অ্যাডভার্সারি আমি লিখছি, দুইটাই বলবেন, আর বলার দরকার নাই। থ্রবিং হেডেক আর পোস্টারাল হাইপারটেনশন। আমি যখন থ্রবিং হেডেক বলছিলাম এক্সটার্নালকে, তখন এক্সটার্নাল আমাকে জিজ্ঞেস করছিলেন ওই ম্যামটা যে থ্রবিং হেডেক কেন হয়, পোস্টারাল হাইপারটেনশন কেন হয়। এই এই হচ্ছে অ্যাডভার্সারি একটা কজ আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন এই অ্যাডভার্সারি একটা হয়। থ্রবিং হেডেক হয় এই যে এই কাজগুলো, এই কাজ যে ভেসেল ডাইলেটেড হয়ে যায় না, ভেসেল ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে থ্রবিং হেডেকটা হয়। মানে ভেসেলটা হেডের মধ্যে মানে ভেসেল যখন ডাইলেট হয়ে যায় তখন হেডের মধ্যে কিছু একটা হয়, মানে থ্রবিং হেডেক মানে কি, মানে মাথা ব্যথা, হঠাৎ করে মাথা ঘুরানো, মাথা ব্যথা, এই টাইপের কিছু। পোস্টারাল হাইপারটেনশন, হঠাৎ করে হাইপারটেনশন হইতেছে, পোস্টার চেঞ্জ করার ফলে যে হাইপারটেনশন হইতেছে সেটা হচ্ছে পোস্টারাল হাইপারটেনশন। তারপর বেনিফিশিয়াল ইফেক্ট আছে। বেনিফিশিয়াল ইফেক্ট কি, সেটা হচ্ছে ডিক্রিজ ভেন্ট্রিকুলার ভলিউম ডিক্রিজ হয়, আর ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার, আর ডিক্রিজ ইজেকশন টাইম। এটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। আর রোল অফ ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকার কি, ক্যালসিয়াম আয়ন চ্যানেল ব্লকারের রোল হচ্ছে করোনারি ভ্যাসোডিলেশন করবে, নো অ্যাক্টিন মায়োসিন কাপলিং করবে। আর যদি আমরা কোনো এমআই পেশেন্ট পাই তাহলে আমরা কি তাকে ফার্মাকোলজিক্যালি কিভাবে ম্যানেজমেন্ট করব। তো এমআই পেশেন্ট যদি আমরা পাই তাহলে আমরা প্রথমে তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করব, তারপর তাকে বেড রেস্ট দিব, তারপর তাকে হাই ফ্লোতে অক্সিজেন ইনহেলেশন দিব, তারপর তাকে আইভি অ্যাক্সেসের মাধ্যমে যেগুলো দরকার সেগুলো দিব। আমরা তাকে অ্যানালজেসিক দিব, অ্যানালজেসিকের মধ্যে মরফিন দিব, মরফিনের সাথে আমরা একটা অ্যান্টি অ্যামেটিক দিব, তারপর আমরা দিব অ্যান্টিপ্ল্যাটিলেট দিব, অ্যান্টিপ্ল্যাটিলেটের মধ্যে অ্যাসপিরিন দিব, ক্লোপিডোগ্রাল দিব। এগুলো তো দিবই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, নাইট্রেস। এখন আমরা কেন প্রোপানল না দিয়ে জিটিএন দিতেছি বা নাইট্রেস দিতেছি? নাইট্রেস দেওয়ার কারণ হচ্ছে কি, নাইট্রেস অনেক তাড়াতাড়ি কাজ করে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। আর প্রোপানলের একটা অ্যাডভান্টেজ আছে কি, সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। যখন আপনি হাই ফ্লোতে অক্সিজেন দিবেন, ব্রঙ্কো কনস্ট্রিকশন করলে ওই অক্সিজেন সে গ্রহণ করতে পারবে না, যার ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন এটা একটা যেহেতু অ্যাডভান্টেজ হিসেবে প্রোপানল করে, যার ফলে আমরা এইখানে প্রোপানল না দিয়ে আমরা এখানে জিটিএন দিব। এই ফলে আমরা দুইটা সুবিধা পাবো। এক নাম্বার হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না, দুই নাম্বার হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে। এটা ছিল এই মোটামুটি ওভারঅল হচ্ছে এঞ্জিনের কথাবার্তা। কারিকুলামে আরেকটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অ্যান্টি এরিথমিয়া ড্রাগ। এখন অ্যান্টি এরিথমিয়া কি? অ্যান্টি এরিথমিয়া হচ্ছে অ্যাসি নোড আর এরিথমিয়া জিনিসটা হচ্ছে অ্যাসি নোড আর এবি নোডের কাজ যদি উল্টাপাল্টা হয়ে যায়, এই এবি নোড আর অ্যাসি নোডই হচ্ছে হার্টকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। এই কাজটা যদি উল্টাপাল্টা হয়ে যায় সেটাকে বলা হয় এরিথমিয়া। আর এরিথমিয়ার এটা যদি আমরা বলি, এটা যদি আমরা ড্রাগ হিসেবে চিন্তা করি যে এরিথমিয়া হলে আমরা কি ড্রাগ দিব, তখন আমরা বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা দিয়ে থাকতে পারি। আর এগুলো মেকানিজম আমরা এতক্ষণে শিখে গেছি। তো এই ছিল মোটামুটি ওভারঅল ডায়াবেটিক্স, আমরা মানে রেনাল এবং কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি বেসড অন কারিকুলাম 2021, বিএমডিসি কারিকুলাম 2021। আই থিঙ্ক আমি আর মনে হয় ফার্মাকোলজি ক্লাস নিতে পারবো কিনা জানি না। আমার ক্লাস শুরু হয়ে গেছে, টাইম কনভেন্ট মনে হয় না হবে, হইলেই তো আলহামদুলিল্লাহ। এই ছিল আমার পক্ষ থেকে রেনাল এবং কার্ডিওভাস্কুলার মাধ্যমে 3টা ওয়ান শট ক্লাস। প্রথমে আমি নিয়েছিলাম জিপি, দ্বিতীয়তে আমি নিয়েছিলাম এএনএস, এবং এখন আমি 3 নম্বরে নিয়েছি রেনাল অ্যান্ড কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি। এর মাধ্যমে আমি ফার্স্ট টার্মে অধিকাংশ টপিকই আমি কভার করে ফেলছি। এইটুকু দেখলে আলহামদুলিল্লাহ মোর দেন এনাফ ফর বোর্ড 1 ভাইবা। থ্যাংক ইউ।